ফজলু ভাই, আমরা যদি একটু দেখি যে ধরেন বর্তমান বিশ্বে সারা বিশ্বটা দেখেন, ইজিপ্টের না টার্কির এরদোয়ান তিনি পলাতক, পালিয়ে গেছেন। সুদানের প্রাসাদ দখল করেছে সেনাবাহিনী। সারা পৃথিবীতে কিন্তু একটা ভিন্ন অবস্থা। তো সেনাপ্রধান যখন আমাদেরকে এই হুঁশিয়ারিটি দিয়েছিলেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, সেই বার্তাটি আমাদের প্রধান উপদেষ্টা কিভাবে গ্রহণ করেছিলেন? তার আচার আচরণ, কথা বার্তায় কোনো কিছুতে কি আমরা এর প্রভাব দেখতে পেয়েছি কিনা? আমি বলবো পাইনি। আপনি পেয়েছেন কিনা প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে যদি না পাই, যেহেতু আমি পাইনি, তাহলে কি প্রধান উপদেষ্টা চান বহির শক্তি আমাদের দেশকে আক্রমণ করুক? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা কিছুতেই ক্ষমতা ছাড়তে চান। এত মজা পাইছেন, ওনার সমস্ত কেসগুলো উইথড্র হয়ে গেছে। এত মজা পাইছেন, ওনার 600 কোটি টাকার ট্যাক্স 29 সন পর্যন্ত মাফ হয়ে গেছে। ওনার সমস্ত মাফ হয়ে গেছে, মানে এটারে কি বলে, জিনিসপত্র জানবে, এটারে কি বলে, টোলস মাফ হয়ে গেছে। উনার এত মজা, উনি যা বলে তাই হচ্ছে। উনি যখন 14 মাসে অনুমোদন পেয়েছেন বিদেশে কর্মী পাঠানোর কি বলে সংস্থান, একটা অফিসের, উনার লাভ এবং উনার লোভের লাভ উনি বাকি রাখে নাই। উনার ব্যক্তিগত যা চাওয়া পাওয়া এটা উনি গত 7 মাসে পূরণ করে নিছে। আমি এক কথাই আপনাকে বলে দিলাম, কাজে উনি ক্ষমতা থেকে যেতে চান না, কারণ ক্ষমতা থেকে গেলে উনাকে হিসাব দিতে হবে। সেই হিসাবটা না দেওয়ার জন্য উনি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য, সেনাবাহিনীর কথাকে মোকাবেলা করার জন্য উনি নিয়ে আসলেন কাকে? জাতিসংঘের মহাসচিবকে। মানুষকে দেখাইতে চাইলেন, আরে বেটা সেনাবাহিনী কিছু না, দেখ জাতিসংঘের মহাসচিব আমার পিছনে পিছনে ঘুরে। আমার সঙ্গে উনি আবার একা একা নিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিবকে ইফতার করার জন্য। উনি কত, আমি ওনাকে বলবো না, মানুষ মনে করে উনি কত ছোট মনের। উনি ইচ্ছা করলে তো 10টা দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মুরব্বীদেরকে নিয়ে যেতে পারতেন, নেতাদেরকে, কিন্তু 1 লাখ লোকের সঙ্গে ইফতার করলেন উনি একা আর জাতিসংঘের মহাসচিব। এবং জাতিসংঘের মহাসচিব কথায় বার্তায় আচরণে এবং বিরোধী দলের সাথে যেসব কথা বলে গেলেন, অনেক ধোঁয়াশা যুক্ত কথা, যে কথায় বোঝা যায় না ইউনূস সাহেব ঠিক আছে, সংস্কারই ঠিক আছে, আপনারা তাকে ডিস্টার্ব করে না, ওইটা কাভার করার জন্য কিন্তু জাতিসংঘের সচিবকে আছে। অর্থাৎ ইউনূস সাহেব শেষ চেষ্টা করতেছে সেনাবাহিনী না, কোনো কারণেই সেনাবাহিনী সহ সমস্ত জনগণ যদি চায় তার বাইরে গিয়েও জাতীয় এবং জাতিকভাবে কোন পলিসির মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চান। এ হলো ব্যাপারটা, যে কারণে আমি প্রতিদিন কথাটা বলতেছি, যে কারণে বাংলাদেশে এখন সব গন্ডগোলের সৃষ্টি হইল। ইউনূস সাহেব এই দেশে বিনা কারণে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। উনি যদি আজকেই খালি এই রাত্রে 12টার সময় বলে যে আমি নির্দিষ্টভাবে বললাম আগস্ট মাসে ইলেকশন হবে এবং এই তার রোড ম্যাপ, কালকে আমি নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করতেছি আপনারা রোড ম্যাপ ঘোষণা করেন, কালকে এই পরশুদিন থেকেই দেশ ঠান্ডা হয়ে যাবে। কিন্তু উনি এটা করবেন না। উনি ওই সন্ত্রাসী জঙ্গিবাদী চেতনাকে বাস্তবায়িত করার জন্য এবং বাংলাদেশের যে মূল সৃষ্টি, বাংলাদেশের যে জন্মের বেদনা এবং জন্মকে অস্বীকার করার জন্য যতগুলো কনস্পিরেসি ষড়যন্ত্র করা দরকার, এই ষড়যন্ত্রগুলো এখানে বসে বসে করতে খুবই খারাপ লাগে এগুলা চিন্তা করতে, যে আজকে বাংলাদেশে বসে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে শুনতে হয় যে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা, মুক্তিযুদ্ধ স্বাধীনতা থাকবে কিনা, নাকি এই দেশ আফগানিস্তান হবে, এই দেশ তালেবান হবে, এই দেশ আল কায়দা হবে, এই দেশ হিজবুত তাহরির হবে। এই জিনিসটা আমার বাড়াবে, এটা তো আমার কল্পনার মধ্যেই আসে না। অথবা এই দেশ ধর্ম ব্যবসায়ীদের হবে, এটা আমার চিন্তার মধ্যেই আসে। ফজলু ভাই, এরা বলে কি এখন যে এই যে আমেরিকার পক্ষ থেকে তুলসি গাবার্ড যে বলেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিপীড়িত হচ্ছে, এখানে তারা ইসলাম জঙ্গিরা ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এটি নাকি মিথ্যা, অসত্য, বানোয়াট। আমরা তো তাদের উপস্থিতি সব জায়গায় বাংলাদেশে দেখতে পাচ্ছি।
অবৈধ সব সংগঠনগুলো তারা প্রকাশ্য মিছিল মিটিং করছে। এমনকি এই যে উপদেষ্টারা, বিশেষ করে মাহফুজ আলম, তাকে বলা হয় সে হচ্ছে গিয়ে আপনার হিজবুত তাহরির নেতা, বাকি সবাই হিজবুত তাহরির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই অভিযোগ তো অনেক দিনের, তবু তারা এই মিথ্যা বানোয়াট বলে অস্বীকার করছে। আপনি দেখেন, যাই আপনি সামনে তুলে নিয়ে আসবেন এরা বলবে এটি মিথ্যা, তাদের মন মতো না হলে ওইটাই মিথ্যা বানোয়াট। হ্যাঁ, আপনি দেখেন সেদিন এই যে নায়ক অনন্ত জলিল যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের খুব খারাপ অবস্থা, প্রেস সেক্রেটারি দেখলাম তিনি বলছেন অনন্ত জলিল মিথ্যা বানোয়াট কথা বলছেন। আপনি যে বিষয়টি নিয়ে আসবেন মিথ্যা বানোয়াট, মানে অনন্ত জলিল থেকে শুরু করে আপনি আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তুলসী গ্যাবার্ড পর্যন্ত মিথ্যা বানোয়াট কথা বলছে আপনাদের বিরুদ্ধে। মানে তারা কোন জগতে বসবাস করছে এবং তারা কি তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে? বাংলাদেশকে কি তারা জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে? যে অবস্থায় তারা মুখোমুখি দাঁড় করাচ্ছে, আমি তো রক্তপাত ছাড়া আর কিছু দেখতে পাই না। আপনি কি দেখতে পান? আপনাকে আমি বলি, তারা যেটা অস্বীকার করুক, তাদের ব্যানার গুলোতে কি লেখা থাকে এ তো স্পষ্ট, দিবালুকের মতো স্পষ্ট। তারা যে ব্যানারটা নিয়ে মিছিল করে, এই ব্যানারে কি লেখা থাকে? তারা যে পতাকাটা নিয়ে মিছিল করে, এই পতাকাটাতে কি লেখা থাকে? আমরা তো, আমাদের জ্ঞান কম, কিন্তু এত কম না যে এই পতাকায় কি লেখা থাকে। এটা কার পতাকা? আইএস এর পতাকাতে কি লেখা থাকে সিরিয়াতে বা ইরাকে, বা আইএস এর পতাকাতে আফগানিস্তানে কি লেখা থাকে? আমাদের তো দেখতে কোনো অসুবিধা হয় না। আর ওরা যে ওই যে খেলাফত প্রতিষ্ঠা করবো এই পৃথিবীতে, খেলাফতের রাষ্ট্র তো তুরস্কে এরদোয়ান দখল করে বসে আছে। এবং এই যে খেলাফতের স্বপ্ন দেখে দেশের তরুণদেরকে, আপনাকে খুব বলি, এগুলা বললে পরে আমার বিরুদ্ধে কালকে মিছিল বেরিব, দেখবেন আমার ছবি পূর্ব, আমার ছবির মধ্যে জুতা দিয়ে পিটা দিব। আর মৌলভী সাহেবরা এখানে অকরে এটা কি বলে, ওই ওয়াজ মাহফিল করে ফতোয়া দিবে, ফজলুর রহমান এই কাফের, এই মুরতাদ, কোনোদিন বেহেশতে। আমার এই কালকেই বেরিয়ে যাবো আমি যদি এটা বলতে থাকি। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। একটা দেশে কোনো আধুনিকতা নাই, একটা মডার্ন স্টেট, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, রিসার্চ, এই সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই নাই। মিছিল বেরিতেছে কোত্থেকে? কোন রাজপথ থেকে না, মিছিল বিশ্ববিদ্যালয় থেকে তেমন বেরো না। প্রত্যেক শুক্রবারে আপনাকে ভাবতে হবে মিছিল বেরিয়ে বাংলাদেশের মসজিদ থেকে, যেখানে আল্লাহর ঘর, যেখানে সমস্ত দল মতের মানুষ নামাজ পড়তে আসে, সেইখান থেকে মোল্লা মুন্সিরা মিছিল বাইর করব তাদের মতো করে। আমি সবসময় এই কথাটা বলি, মসজিদ থেকে মিছিল বের হবে কেন? মসজিদ তো আল্লাহর ঘর, সবার জন্য এটা খোলা। এখানে একটা দলের বা দুই একটা দলের মিছিল এখান থেকে, মোল্লা মুন্সিদের মিছিল এখান থেকে বের হবে কেন? এবং এইভাবে সারা দেশে আপনি যাই করবেন, যত কথাই আপনি বলবেন, কোনো কথাই গ্রাহ্য না। এই পৃথিবী কিভাবে চলতেছে, পৃথিবী কোথায় আছে, গণতন্ত্র কোথায়, মানুষের অধিকার কোথায়, মানব অধিকার কোথায়, কোনো কথা না। কথা হলো ধর্ম ব্যবসা, কথা হলো জেহাদি কথা। কি কথা বলে সংবিধানের বিরুদ্ধে, ৭২-এর সংবিধান কবরে দিয়ে দিব, ছিঁড়ে ফেলায় দিব। এই যে নতুন মানুষ একজন আইসে, আমেরিকার নাগরিক, আপনি যেখানে বসে আছে, তার নাম আলী রিয়াজ, তারে আবার বানাইছে কি কমিটির হেড বানাইছে তাকে। তার কাছে গিয়ে সবাই দরখাস্ত দিয়ে কাগজ জমা দিতেছে, আমার দল বিএনপি সহ দরখাস্ত দিয়ে কাগজ, উনি আমাদেরকে লেখে লেখে নাম্বার দিবে। ওই যে আমরা যেমন 15 দিন পরীক্ষা দিই, বিএ পরীক্ষা বা এমএ পরীক্ষা, মাস্টাররা যেমন নাম্বার দেয়, উনি নাম্বার দিয়ে আমাদের পাস অথবা ফেল এইটা উনি দিয়ে টাঙ্গায় দিব, আবার লিস্ট দিয়ে দিব। এই লোকটা আমার এক এক সময় মনে হয়, আমি বিশ্বাস করেন দেশটা এদিকে যাইতেছে, এবং সে আজকে আবার সাক্ষাৎকার দিয়ে যে উদ্যত্তপূর্ণ কথাগুলো বলেছে, আমি বুঝি না দেশের কি হবে। এই যে ডক্টর আলী রিয়াজ, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমেরিকার নাগরিক, আমি সেই কথাটাই আমি চ্যালেঞ্জ করছি যে আপনি যদি বাপের বেটা হন, তাহলে আপনি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেন, আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে কথা। কিন্তু কে শুনে কার কথা? ইউনূস সাহেব যেখানে তাকে নিয়ে আসছে, যেখানে সেই ইউনূস সাহেবের পাশাপাশি চেয়ারে বসে, হায় একটা মানুষ আলী রিয়াজ, হায় একটা মানুষ আলী রিয়াজ বাংলাদেশে
কোথাও দাঁড়াইলে বাংলাদেশে 500 ভোট পাবে না। 5 জন মানুষ যাকে চিনত না সেই লোকটা এসে এখন আমাদের দেশের এখন শ্রেষ্ঠ এই যে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। আর আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্রের মতো তার কাছে গিয়ে এমসিকিউ পরীক্ষা দিতেছে, এমসিকিউ পরীক্ষার মতো হ্যাঁ অথবা না লিখো। কাজেই এই দেশ আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কিন্তু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি, আমার একটা প্রশ্ন আছে ফজলু ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে সরকারের থেকে একজন উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া, সজীব ভুইয়া, তিনি একটা ভিডিও বার্তায় সরাসরি সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন, একটা সরকারি পদে থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী, সেইখানে সেই জায়গাটাতে এই যে বক্তব্যটা উনি দিলেন, আসলে এটা এর পরিণতিটা আসলে কি হইতে পারে, এটা দিতে পারেন কিনা, এবং এর পরিণতি কি হইতে পারে, দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এর উত্তরণের উপায় কি? জনগণ তো আসলে আতঙ্কিত। অনেকদিন আমি বলছি এদের সম্পর্কে, এখনো বলি, ও যে পদে থেকে, সরকারি পদে থেকে যেভাবে বাংলাদেশের প্রধান সেনাপতিকে অ্যাকিউজ করছে, যদি দেশ এবং সংবিধান থাকে তাহলে হয় তার যাওয়া উচিত, না হয় সেনাবাহিনী প্রধানের যাওয়া উচিত। এইভাবে কি একটা কথা সে বলতে পারে? এটা কেমন কথা হলো? আমি তো বলি যে এইসব ছেলেপেলেরা, আমি তো বলি এদের ঠিকানা পাওয়া যাবে না। আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা মনে রাখেন, দেশ যদি সঠিক পথে আসে এদের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। এরা কে এই দেশে? বাপ দাদার নাম নাই, চান মরলের বিয়াই। হ্যাঁ, এরা কে এই দেশে? এরা এইভাবে কথা বলে, দেখেন কি কথাটা বলছে, যে আমি আমার সমস্ত বেদনা বা কি নিয়ে আমি মাইনা নিচ্ছি প্রধান উপদেষ্টাকে। এই কথাটা কি সে বলতে পারে? গোপনীয়তা থেকে সে একটা চেয়ারে বসে, সরকারি চেয়ারে বসে, এটা রাষ্ট্রীয় যে সে যে শপথ নিছে, শপথের ব্যতিক্রম করলো না, যা আমি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করব, রাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া আমি অকর্বতে, সে কাজটা কি করলো? এর জন্য তো তার দ্রুত এখান থেকে তাকে মানে বাধ্য করা উচিত। ইউ গো। আমি ওই বকে টকে মানুষ, আমি বকতে চাই না তাদেরকে, কিন্তু এইসব ছেলে পেলেরা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ এই দেশটা কেন সৃষ্টি করছিলাম? এইসব ছেলে পেলেরা এই দেশের নেতা হবে। এইসব ছেলে পেলেরা, এইগুলা ভালো মানুষের ব্যাগ বওয়ার যোগ্যতা নাই। দেশ সঠিকভাবে চলতো, একটা মন্ত্রীর ব্যাগ বইতে পারতো না, ব্যাগ বুঝা বইতে বা গেটের দারোয়ান হইতে পারতো না। এরা এখন যে ধরনের দেশ নিয়ে কথা বলে, যা করতেছে এই ছেলেগুলো, এটা অকল্পনীয়। তাহলে এখন দেখুন, সেনাপ্রধান তো যদি মানে যেটা বলছে যে সেনাপ্রধান নাকি বলেছে তিনি বুকে পাথর বেঁধে, শেষ করছে, তিনি বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। আমার তো মনে হয় সেনাপ্রধান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এটা মেনে নিয়েছিলেন। কারণ একটি বড় রাজনৈতিক দল যখন কাউকে নিয়ে আপত্তি করে, কিন্তু তাকে আপনি রাষ্ট্রের দায়িত্ব দিতে চাচ্ছেন, তাদের চাপের মুখে সেনাপ্রধান মেনে নিয়েছেন, রাইট? সেনাপ্রধান তো বিচক্ষণতা পরিচয় দিয়েছে। সেই কথা আবার পাবলিক করে তারা কি হাসিল করতে চায়, এটা তো আমি জানতে চাই না। তাদের কি কথা হয়েছিল, কিভাবে ইউনূস সাহেব আসলেন, সেনাপ্রধান কি কইছিল টেবিলে বসে, এইটা তো সে যে বলছে, এটা তো সে অনৈতিক কাজ করছে, ইলিগ্যাল কাজ করছে, বেআইনি কাজ করছে, এবং তার শপথ ভঙ্গ হয়েছে। কাজে হি শুড গো, সে তো থাকতেই পারে না এই চেয়ারে। শুধু কি আসিফ মাহমুদ, এটার তো দায় প্রধান উপদেষ্টারই নেওয়া উচিত। কারণ তার উপদেষ্টা পরিষদের সদস্য একজন এই কাজ করেছে, দায়িত্ব তো তার উপর। ধরেন সারা দেশে অরাজকতা হয়েছে, ছাত্ররা মারা গেছে, এটার দায়িত্ব যদি শেখ হাসিনার হয়ে থাকে, আজকে প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা শপথ ভঙ্গ করেছে, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে, এটার দায়িত্ব তো প্রধান উপদেষ্টার। তা নেওয়া উচিত, কিন্তু 85 বছরের মানুষ, আমি চাই হি শুড গো, তার আর থাকাই উচিত না এখানে।
সমস্ত দায় নিয়ে, যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি দায়িত্ব 7 মাস চালাইলাম, আমার কাছে মনে হচ্ছে আমার দায়িত্ব প্রতিপালন হচ্ছে না বলে আই ডু হিয়ার বাই রিজাইন, এবং লেট দেয়ার বি এ তত্ত্বাবধায়ক সরকার। অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়ে আছে, সেই তত্ত্বাবধায়ক সরকার বৈশে 120 দিনের মধ্যে 4 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিলে এই দেশ সঠিক হয়ে যাবে। আপাতত আমি মনে করি এটা সঠিক লাইন। জি, আরেকটা আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে যদি মানে সেনাবাহিনীর এই মুহূর্তে করণীয় কি? তারা তো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সেনাবাহিনীর করণীয় হলো, আমি মনে করি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করায় পুলিশ বাহিনী এখনো দুর্বলতার মধ্যে আছে, তবে তাদের দুর্বলতা কাটায় উঠতেছে বলে আমার মনে হয়। কিন্তু সেনাবাহিনী খুব শক্ত হাতে এইসব জঙ্গিবাদী মিছিল মিটিং, এইসব জঙ্গিবাদী কথাবার্তা এবং কর্মকাণ্ড এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যা যা করা দরকার সেনাবাহিনী তা করবে, এবং বাংলাদেশের মানুষ তাদের পক্ষে থাকবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের মানুষ তাদের সেনাবাহিনীর পক্ষে আছে, এটা হলো আমার কথা। এবং এই কারণে আমি সেনাবাহিনীকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদেরকে অভিনন্দন জানাই, টোটাল সেনাবাহিনী তাদের কর্মকাণ্ডের জন্য। জি, ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন।